স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আতিফ আনসুমান এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সরকারি সম্পদের যথাযথ ব্যবহারে নিশ্চিত করতে সর্বোচ্চ সেবা সরকারি কর্মকর্তাদের প্রধানমন্ত্রী। বিক্রি কমায় কিছু কমেছে পেঁয়াজের ঝাঁজ, ঘোষণা না দিয়ে রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারত, পররাষ্ট্রমন্ত্রী। ইউএন ওয়াহিদের ওপর হামলার মামলায় আদালতে রবিউল 164 ধারায় জবানবন্দি নেওয়ার আবেদন। রিজেন্টের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ, আসামি পক্ষের রোববার। এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ সচলে নতুন চ্যানেল তৈরিতে চলছে খনন, কাজ শেষ হতে লাগবে 1 মাস। শিরোনামগুলো শুনছিলেন, এবার যাব পুরো খবরে। সরকারি সম্পদ যথাযথভাবে ব্যবহার করে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে প্রতিটি মন্ত্রণালয়কে শুদ্ধাচার চর্চার পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের তাগিদ দেন তিনি। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 2014-15 অর্থ বছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি করে আসছে সরকার। সেই ধারাবাহিকতায় সচিবালয়ে জনপ্রশাসনের সম্মেলন কক্ষে 51 মন্ত্রণালয় ও বিভাগের সাথে চলতি অর্থ বছরের কর্মসম্পাদন চুক্তি করা হয়। সচিবগণ নিজ নিজ বিভাগের পক্ষে চুক্তি সম্পাদন করেন। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে নির্দেশ দেন কর্মকর্তাদের। প্রতিটি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতেরও তাগিদ দেন। প্রাতিষ্ঠানিক দক্ষতা ও কাজে গতিশীলতা নিয়ে আসা, সরকারি কর্মসম্পাদনকে ফলাফল নির্ভর করা, অর্থাৎ আমরা যে কাজটা করলাম তার আসলে ফলাফলটা কি আসলো, কতটুকু অর্জন করলাম, বা যে কাজ আমরা হাতে নিলাম তার কতটুকু করতে পারলাম, রেজাল্ট ওরিয়েন্টেড, সেটা আমরা এখানে ব্যবস্থা নিলাম। আর সরকারি সম্পদ, এ সম্পদ জনগণের সম্পদ, তো জনগণ তার মালিক, যেটা জাতির পিতা তার ভাষণেও বলেছেন। আজকে আমরা যাই পাই, যে আরাম আয়েস যতটুকু আমরা পাচ্ছি, বেতন ভাতা থেকে শুরু করে খাওয়ার, বাড়ি গাড়ি, সব এ কার সম্পদ? এটা তো জনগণের সম্পদ। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার ভুলে যায় না আওয়ামী লীগ। জনগণকে দেয়া ওয়াদা মাথায় রেখেই প্রতিটি বাজেটে বরাদ্দ দেয়া হয়। অর্থাৎ আমাদের একটা ঘোষণাপত্র থাকে, সেখানে আমাদের দলীয় চিন্তাভাবনা এবং কীভাবে এই দল এগিয়ে যাবে, কীভাবে দেশকে আমরা সুশাসন দেব, উন্নত করব, সেই নীতিমালা সেখানে ছিল। পাশাপাশি আমরা যখন নির্বাচন করেছি তখন নির্বাচনী ইশতেহারেও আমরা আমাদের কোন কোন খাতে কীভাবে উন্নত করব সে কথাগুলি আমরা বলেছি। করোনায় যথাযথ পদক্ষেপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা গেছে বলে জানান প্রধানমন্ত্রী। কারো সমালোচনায় কান না দিয়ে নিষ্ঠার সাথে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। সবাই যখন কাজ করবেন আত্মবিশ্বাস নিয়ে করবেন। কে কি বললো, কে কি লিখলো, ওদিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। আপনার নিজের বিশ্বাস থাকতে হবে, নিজের উপর আস্থা থাকতে হবে যে আপনি সঠিক কাজটা করছেন কিনা। যদি সে আস্থাটা থাকে তাহলে সেই কাজের ফল দেশবাসী পাবে, দেশের মানুষ পাবে, সেটাই আমি বলতে চাই। 2018-19 অর্থ বছরের চুক্তি বাস্তবায়ন ও শুদ্ধাচার চর্চায় শীর্ষস্থান অর্জন করায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে এবার পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজার সহ অন্যান্য বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। সকাল থেকে কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ কেজি প্রতি 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রিও কমেছে বলছেন ব্যবসায়ীরা। গত 2 দিনের মতো আজও রাজধানীর বাজারগুলোতে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদিকে রাজধানীর মতো ঢাকার বাইরেও কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। পর্যাপ্ত মজুদ থাকার পরও ভারতের রপ্তানি বন্ধের ঘোষণায় অস্থির হয়ে ওঠে দেশের পেঁয়াজের বাজার। ফলে গতকাল রাজধানীর পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হয় 85 টাকা কেজি দরে, খুচরায় যা বিক্রি হয় 95 টাকা পর্যন্ত।
বুধবার বিভিন্ন বাজারে অভিযান চলার পর আজ পেঁয়াজের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। কারওয়ান বাজার সহ রাজধানীর অন্যান্য বাজারে কমতে শুরু করেছে দাম। বুধবারের চেয়ে কেজি প্রতি ৫ টাকা কমেছে, আর ভারতীয় পেঁয়াজ পাইকারিতে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা কেজিতে। ক্রেতা কমায় পেঁয়াজের দাম নিম্নমুখী বলে জানান বিক্রেতারা। সালাম থেকে আর দুই টাকা কম বেশি নাই। গতকাল বেছিলাম 20 বস্তা মাল, কিনা হলো আপনার হলো 60 টাকা, পড়ছে 62 টাকা। গতকাল 60-62 বেশি, আজকে আসলে নাম মূল্যায় না। গতকালকে এরকম সময় 20-25 বস্তা বিক্রি করছি, আজকে এরকম সময় 10-15 বস্তা। কাস্টমার একটু তুলনামূলক কম। এদিকে পেঁয়াজের বাজার তদারকি করতে আজও অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় কারওয়ান বাজারের পেঁয়াজের আড়তে তালিকায় উল্লেখিত দামের চেয়ে বেশি দামে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে 3 ব্যবসায়ীকে 30,000 টাকা জরিমানা করা হয়। তারা যে মূল্য তালিকাটা নিয়েছে, বাস্তবে তার থেকে অতিরিক্ত দামে তারা পেঁয়াজ বিক্রি করছিল। এছাড়া আপনার কাগজপত্র দেখাইতে পারেনি, যার জন্য জরিমানা করেছে। তবে গত 48 ঘন্টায় বরিশালে পেঁয়াজের দাম প্রতি কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ 70 টাকায় বিক্রি হচ্ছে। দাম নিয়ন্ত্রণে প্রশাসনের 13টি ভ্রাম্যমাণ আদালত বাজার তদারকির কাজ করছে। নিয়মিত বাজার মনিটরিং অংশ হিসেবে আমাদের আজকের অভিযান পরিচালিত হচ্ছে। মূলত আমরা যাতে কেউ কালোবাজারি বা মজুতদারি করতে না পারে এবং দ্রব্যমূল্যে যাতে বাজার স্থিতিশীল থাকে, এই কারণে আমাদের অভিযান। অন্যদিকে দেশের কয়েকটি জেলায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গতকালের চেয়ে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে দর, কমেছে ক্রেতাদের চাহিদাও। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগাম ঘোষণা না দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে তুরস্ক থেকে আমদানি করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গত সোমবার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ভারত। রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় গত দুদিনের মধ্যে বাংলাদেশে পেঁয়াজের দাম কয়েক গুণ বেড়ে যায়। দেশে সাতক্ষীরার ভোমরা, দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল দিয়ে বেশি ভারতের পেঁয়াজ আমদানি হয়। রপ্তানি বন্ধ ঘোষণার পর এসব স্থলবন্দরের ওপারে অপেক্ষায় রয়েছে পেঁয়াজবাহী ভারতীয় ট্রাক। এদিকে ছাড়পত্রের অভাবে আজও দেশের কোনো স্থলবন্দর দিয়ে ঢুকতে পারেনি ভারতের পেঁয়াজবাহী ট্রাক। এখনও 3 স্থলবন্দরে আটকে আছে প্রায় 400 ট্রাক। পেট্রাপোল বন্দরে 4 দিন অপেক্ষার পরও দেশে আসেনি গেট পাস হওয়া 100 পেঁয়াজবাহী ট্রাক। দিল্লি থেকে কোনো নির্দেশনা কাস্টমস কর্তৃপক্ষের কাছে না আসায় পেঁয়াজবাহী ট্রাক ঢুকতে পারছে না বলে জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা। তাই ভারতীয় পেঁয়াজ আমদানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানান ব্যবসায়ীরা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অপর পাশে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আটকে আছে 165টি ট্রাক। এছাড়া হিলি স্থলবন্দরেও আটকে আছে অন্তত 200 পেঁয়াজবাহী ট্রাক। কয়েকদিন ধরে আটকে থাকায় পেঁয়াজ পচে নষ্ট হয়ে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের হিলি ও বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি হিলিতে, সেখানে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, আপনি সকাল থেকেই জানাচ্ছিলেন সেখানকার অবস্থা। বর্তমানে হিলি স্থলবন্দরের অবস্থা কি এবং কবে নাগাদ আমদানি শুরু হতে পারে? জি, যদি আমি হিলি স্থলবন্দরের সার্বিক অবস্থার কথা যদি বলি, তাহলে কিন্তু সকাল থেকে স্বাভাবিকভাবে কিন্তু আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে এখানে। তবে এখন পর্যন্ত কিন্তু কোনো পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি। গত সোমবার ভারত সরকার যখন বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, বন্ধ করার পর 24 ঘন্টার পরেই কিন্তু তারা মঙ্গলবার মৌখিকভাবে তারা একটা নির্দেশনা দেয় যে ভারত অভ্যন্তরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় যেসব পেঁয়াজের গাড়ি রয়েছে সেগুলোকে রপ্তানি করার জন্য। কিন্তু সেটি ছিল মৌখিক নির্দেশনা, এবং লিখিত নির্দেশনা না আসার কারণে কিন্তু তারা পেঁয়াজটা রপ্তানি করতে পারছেন না। তো গতকাল বুধবারে আমরা সকাল থেকে বন্দরে ছিলাম এখানে এবং ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি। তো গতকাল পর্যন্ত কিন্তু তাদের ভারতীয় যে কাস্টম, সেখানে কিন্তু লিখিত কোনো অর্ডার আসেনি, যার কারণে তারা কিন্তু গতকাল কোনো পেঁয়াজের গাড়ি রপ্তানি করেননি। তো সম্ভাবনা ছিল আজকে বৃহস্পতিবার, যেহেতু সপ্তাহের শেষ দিন, কার্যদিবসের শেষ দিন আজকে, যে আজকে বৃহস্পতিবার হয়তো পেঁয়াজের গাড়িগুলো ঢুকবে। তো কিছুক্ষণ আগে আমি কথা বলেছি যে এখনো পর্যন্ত তাদের ভারত অভ্যন্তরে যে কাস্টমস রয়েছে সেখানে কোনো লিখিত অর্ডার এখন পর্যন্ত আসেনি। তো সে দেশের ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন এবং তারা মনে করছেন আজকে যে কোনো সময় হয়তো দিল্লি থেকে সেই অর্ডারটি আসবে এখানে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ভারত অভ্যন্তরে প্রায় 2 শতাধিক পেঁয়াজের ট্রাক কিন্তু পাইপ লাইনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রবেশের অপেক্ষায়। গত 7-8 দিন ধরে এইসব পেঁয়াজ দাঁড়িয়ে থাকার কারণে একদিকে প্রচন্ড গরম, অপরদিকে বৃষ্টি, এই দুইয়ের কারণে এবং তিরপল বাঁধার কারণে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এখানে। তো হিলি স্থলবন্দর যেসব ব্যবসায়িক রয়েছেন তারা কিন্তু চিন্তিত বিষয়টা নিয়ে। তারা বলছেন যে 7-8 দিনের কারণে এমনিতে কাঁচা পেঁয়াজ সেটা কিন্তু একটা নষ্টের উপক্রম হয়েছে।
আমি তাদের কাছে আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে আসলে নির্দেশনা আসবে কিনা। তো তারা বলছেন তাদের ভারতীয় ব্যবসায়ীরা তাদের আশ্বস্ত করেছেন এবং দিল্লিতেও কথা বলছেন। তো মূলত ভারতীয় সরকার দেশের যতগুলো স্থলবন্দর রয়েছে এইসব বন্দরগুলোতে কি পরিমাণ পেঁয়াজের ট্রাক আটকে রয়েছে বাংলাদেশের প্রবেশের অপেক্ষায়, সেগুলো তারা একটি গণনা করছেন। করার পরে হয়তো সবগুলো একত্রিত করার পরে হয়তো তারা একটা অনুমতি দিবেন। এটা আজকে হতে পারে এবং আগামী শনিবারে হতে পারে, তবে তারা ধারণা করছেন আজকে যে কোনো সময় তারা এই অনুমতিটা পাবেন। যদি আমদানি হিল স্থলবন্দরে আমদানি রপ্তানি সাজ্জাদ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব বেনাপোলে, সেখানে আছেন সহকর্মী এম এ রহিম। রহিম, 4 দিন ধরে পেট্রাপোল বন্দরের ওখানে আটকে আছে গেট পাস হওয়া 100 পেঁয়াজবাহী ট্রাক। এতে পেঁয়াজগুলো নষ্ট হওয়ার একটা শঙ্কা করছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আমদানিকারক বা ব্যবসায়ীরা কি বলছেন? আপনি জানেন গত সোমবারে 3টি ট্রাক বাংলাদেশে প্রবেশের পর থেকে আর বেনাপোল বন্দরে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক পৌঁছায়নি। বিকালের দিকে যদি ভারতের $250 থেকে $750 করাই আমদানি টোটাল পেঁয়াজটা বন্ধ হয়ে যায়। এই সময় বেনাপোল আমদানি রপ্তানিকারক সমিতির পক্ষ থেকে, বেনাপোল রপ্তানি সংশ্লিষ্টদের পক্ষ থেকে বন্দর কর্তৃপক্ষ তারা দফা দফায় বিষয়টি সরানোর চেষ্টা চালাইছে, কিন্তু তারপর থেকে তারা কোনো সরা করতে পারেনি। আজকে 4 দিন প্রায় অতিবাহিত হতে যাচ্ছে। আমি আজকে কথা বলেছি বেনাপোল C&M এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান স্বজন ও আমদানি সংশ্লিষ্টদের সাথে। তারা আমাকে যেটা জানিয়েছে যে গতকালকে একটি যে গেট পাসগুলো হয়েছিল অর্থাৎ পেট্রাপোলের উপরে প্রায় 18 ট্রাক পণ্য গেট পাস হয়েছিল। এই পেঁয়াজগুলো গতকাল বিকালে আসার কথা ছিল, কিন্তু যেহেতু দিল্লি থেকে কোনো ছাড়পত্র না আসায় সে পেঁয়াজগুলো গতকালকে ঢোকা সম্ভব হয়নি। রপ্তানি রহিম, ওপারের কাস্টমসে কি আপনার কথা বলার সুযোগ হয়েছে? আজ কোনো ধরনের নির্দেশনা আসতে পারে দিল্লি থেকে? এ ধরনের কোনো আভাস দিয়েছে তারা? জানেন, আমি বেনাপোলে বন্দর কর্তৃপক্ষ ও আমদানি সংশ্লিষ্টের সাথে যেটা কথা বলেছি, তারা পেট্রাপোলের বন্দর ও কাস্টম কর্তৃপক্ষের সাথে তারা কথা বলেছেন, বা বিশেষ করে তারা রপ্তানির সাথে সংশ্লিষ্ট তাদের সাথে তারা কথা বলে যেটা জানিয়েছেন যে তারা এই ওভারে অপেক্ষমান যে পেঁয়াজগুলো প্রতিনিয়ত যত দিন যাচ্ছে তার প্রতি নষ্ট হচ্ছে, অর্থাৎ তারা ড্যামারেজ দাবি করে বা দ্রুত ছাড়পত্র দাবি করে দিল্লিতে যে পত্রটি দিয়েছে সেই পত্রটি কোনো প্রত্যুত্তর এখন না আসায় পেঁয়াজ রপ্তানি সম্ভব হয়নি। তারা আমাকে যেটা জানিয়েছেন আসলে এই পেঁয়াজ রপ্তানিটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। আমাদের এখানে রপ্তানিকারক প্রতিষ্ঠানের পক্ষে যেটা বলা হয়েছে যে যেহেতু তারা $750 নিচে রপ্তানি করবে না, অর্থাৎ $250 যে রপ্তানি নির্দেশনা ছিল, যতক্ষণ পর্যন্ত এই $750 নতুন কোনো এগ্রিমেন্ট না হবে বা তেমন কোনো চূড়ান্ত পত্র না পাবে ততক্ষণ এই পেঁয়াজটি ঢুকবে না বলে রপ্তানি সংশ্লিষ্টরা জানিয়েছেন। পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে পূজার ছুটিতে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে বেনাপোল স্থলবন্দরে। এতে করে বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক। তবে পণ্য খালাস করে ভারতে ফিরে গেছে 138টি ট্রাক। এছাড়া পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও রয়েছে স্বাভাবিক। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক আব্দুল জলিল জানান, বিশ্বকর্মা পূজার সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি হবে না। তবে শনিবার সকাল থেকে যথা নিয়মে সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি শুরু হবে। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউনো ওয়াহিদা খানমের উপর হামলা মামলায় গ্রেপ্তার রবিউল ইসলামকে আদালতে তোলা হয়েছে। 6 দিনের রিমান্ড শেষে বেলা 11:30টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালতে তাকে তোলা হয়। ঘোড়াঘাটের ইউনো অফিসের মালি রবিউল ইসলামের 164 ধারায় জবানবন্দি নিতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। 12 সেপ্টেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য 6 দিনের রিমান্ড নেওয়া হয়। এর আগে রাতে বিরল উপজেলার কাঞ্চন গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় রবিউলকে। ওয়াহিদা খানমের 50,000 টাকা চুরির অভিযোগে গত জানুয়ারিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয় ইউনো অফিস থেকে। 2 সেপ্টেম্বর রাতে ইউনো ওয়াহিদা খানমের বাসভবনের ভেন্টিলেটর ভেঙে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গ্রেপ্তার আসাদুল, নবিরুল ও শান্টু এখনও কারাগারে রয়েছেন। সহকর্মী সালাউদ্দিন আহমেদ এই মুহূর্তে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আলোচিত এই ঘটনায় আরও একজন গ্রেপ্তার এবং তাকে আদালতে তোলা হয়েছে সেই খবর নিয়ে। সালাউদ্দিন, রবিউলকে 164 ধারায় তার যে স্বীকৃতিমূলক জবানবন্দি সেটির আবেদন করা হয়েছে, নিশ্চয়ই আদালতে এই মুহূর্তে কার্যক্রম চলছে। একটু জানতে চাইব যে সে এই ঘটনায় কতটা জড়িত এবং কর্মকর্তারা কি আশঙ্কা করছেন বা স্থানীয়রা কি বলছেন? আমরা যদি এই তথ্যটি জানাতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যক্তিগতভাবে নিজস্ব সোর্স থেকে যে তথ্যগুলো পেয়েছি সেটি কিন্তু আমাদেরকে বলতে হবে, কারণ প্রশাসনের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কিন্তু সঠিকভাবে সেই তথ্যগুলো জানানো হয়নি। কারণ রবিউলের শুধু 164 ধারার জবানবন্দি কিন্তু
তাকে অপরাধী প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। এই অপরাধ প্রমাণ করার জন্য যে অন্যান্য আলামতগুলো দরকার, সেই আলামতগুলো কিন্তু অপরিহার্য অংশ। এর মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে রবিউল হত্যা চেষ্টা ব্যবহৃত যে হাতুড়ি ব্যবহার করা হয়েছিল সেটি ঘোড়াঘাটের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যেও আমরা জানতে পেরেছি যে সেদিন রবিউল যে পরনে যে কাপড় ছিল, প্যান্ট শার্ট, সেগুলি উদ্ধার করা হয়েছে, সেখানে রক্তের আলামত রয়েছে। এই ধরনের তথ্য কিন্তু আমরা নিজস্ব উৎস থেকে জানতে পেরেছি। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা বা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন থেকে কিন্তু এই ব্যাপারে আমরা বারবার হ্যাঁ বা না পর্যন্ত জানতে চেয়েছিলাম, তারা কিন্তু আমাদের জানায়নি। যে সব মিলিয়ে যদি আমরা বলতে চাই যে আদালতে তার স্বীকারোক্তি এবং 161 ধারা মামলার তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া যে তার স্বীকারোক্তি, সেইগুলি যদি সঠিক হয় এবং অন্যান্য আলামতগুলো যদি তার সঠিক বলে বিবেচ্য হয় এবং সেগুলিকে সঠিক ধরে নেওয়া হয়, তাহলে হামলাকারী হিসেবে ওই অফিসার সালাউদ্দিন, এই ঘটনা তো অনেক আলোচিত, এখনো আহত ইওনো এবং তার বাবা ঢাকাতে চিকিৎসাধীন রয়েছেন। এখন পর্যন্ত যে 4 জন গ্রেপ্তার হয়েছেন বা আটক হয়েছেন, নবিরুল, শান্তু এবং আসাদুল আর এই রবিউল, পরস্পরের নাম বলেছেন? কোনো আভাস পাওয়া গেছে? আমরা কিন্তু জানতে চেয়েছিলাম যে হামলাকারী কি একাই রবিউল, কারণ সিসিটিভির ফুটেজে কিন্তু দুজনের আমরা দেখতে পেয়েছিলাম যে ফুটেজটা প্রচার করা হয়েছিল। তাদের কাছে লাল গেঞ্জি পরা, যদিও রেপ দাবি করেছিল সে লাল গেঞ্জিতে তারা উদ্ধার করেছে, কিন্তু আমরা পরবর্তীতে আদালতে যখন রবিউলকে আনা হয় তখন কিন্তু তাকে লাল গেঞ্জি পরনীয় অবস্থায় দেখি এবং পিজি পরা আরেকজনের ছবি আমরা দেখতে পেয়েছিলাম সিসি ক্যামেরায়। সেই ক্ষেত্রে রবিউল একাই ছিল না, তার সঙ্গে আর কোনো সহযোগী ছিল? এখন পর্যন্ত কিন্তু ওই মামলায় একমাত্র রবিউলকেই নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং আদালতে হাজির করা হয়েছে স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য। এবং আসাদুল, নবিরুল এবং শান্তু এদেরকে কিন্তু 7 দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফা রিমান্ড চাওয়া হয়নি এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা বা পরবর্তী কার্যক্রম পর্যন্ত তারা কারাগারে থাকবে। এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কিন্তু জামিন আবেদন করা হয়নি। আর যেহেতু মামলাটা তদন্তাধীন এবং এখনো তদন্ত শেষ হয়নি, চার্জশিট পর্যন্ত না যাওয়া পর্যন্ত কিন্তু এই মামলার পুরো চিত্র পাওয়া তেমন সম্ভব নয়। এবং পুলিশের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে জানানো হবে না বা গণমাধ্যম কর্মীকে বা তারা ততক্ষণ পর্যন্ত সরকারিভাবে এই তথ্য প্রকাশ করবে না, বিভিন্নভাবে যে তথ্য পাওয়া যাচ্ছে সেগুলিকে কিন্তু এখন মানুষ আলোচনা। আপনাকে অনেক ধন্যবাদ। ঘোড়াঘাট ইউনোর উপর মামলা সর্বশেষ খবরাখবর জানছিলাম। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন আজ শেষ হয়েছে। পরে আদালত আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য রোববার দিন ধার্য করেন। এর আগে সকালে আদালতে হাজির করা হয় শাহেদকে। গতকাল এই মামলায় আদালতে শাহেদের সাফাই সাক্ষ্য দেওয়ার দিন ধার্য থাকলেও তা দেননি তিনি। মঙ্গলবার মাত্র 4 কার্যদিবসে এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ঢাকার মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস মামলায় সাক্ষ্য গ্রহণ করেন। গেল 27 আগস্ট অস্ত্র মামলায় শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। 15 জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় ডিবি পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা হয়। করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দেয়া সহ বিভিন্ন প্রতারণার অভিযোগে করা মামলায় শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে জেকেজির করোনা রিপোর্ট জালিয়াতির মামলায় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে। দুপুরে এই মামলায় সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। মামলার 42 সাক্ষীর মধ্যে এর আগে 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ পেলে 15 জুন তেজগাঁও থানায় কামাল হোসেন নামে এক ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। পুলিশ এই ঘটনায় প্রথমে জেকেজির আরিফুল হক চৌধুরী ও পরে তার স্ত্রী ডাক্তার সাবরিনা আরিফকে গ্রেপ্তার করে। ঢাকায় ক্যাসিনো বিরোধী অভিযানের 1 বছর পার হচ্ছে। গত বছরের 18 সেপ্টেম্বর রাতে রাজধানীর 4টি ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জুয়ার সরঞ্জাম উদ্ধারের পর বন্ধ করা হয় এসব ক্লাব। সারা দেশে চলা ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেপ্তার 12 জনের বিরুদ্ধে বর্তমানে 25টি মামলা চলমান। এসব মামলার 1/3 তদন্ত এখনও শেষ হয়নি। তবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনের মামলা সহ 16টি মামলায় আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। গত বছরের 14 সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় যুবলীগ নেতাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। গেল বছরের 31 অক্টোবর পর্যন্ত চলা ক্যাসিনো বিরোধী অভিযানে যুবলীগ নেতা সম্রাট সহ 12 জন গ্রেপ্তার হন। তাদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে মামলা করা হয়। সতেরো ঘন্টা পর উদ্ধার হলো ডেমরার ডিএনডির খালে নিখোঁজ কিশোরী আকাশীর মরদেহ। বৃহস্পতিবার সকাল 6:50 ফায়ার সার্ভিসের ডুবুরির দল তার মরদেহ উদ্ধার করে। বুধবার দুপুরে ডিএনডি খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় 13 বছরের আকাশী। এই কান্না আকাশীর বাবা আনোয়ার হোসেনের।
মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। বুধবার দুপুরে প্রতিবেশী 3 খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে নামে আকাশী। সাঁতার কাটার এক পর্যায়ে দুর্বল হয়ে পড়লে সাথে থাকা জুঁইকে আঁকড়ে ধরে সে। এ সময় দুজনেই পানিতে ডুবে যায়। স্থানীয় একজন জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশীকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধারে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অনেক খোঁজাখুঁজির পর রাত 12টায় উদ্ধার অভিযান স্থগিত করে তারা। তবে রাতভর খোঁজাখুঁজি অব্যাহত রাখে এলাকাবাসী। ভোরের দিকে জালে ভারী কিছু আটকা পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। জাল দিয়ে অনেকবার চেষ্টা করে 3-3বার আমরা পাড়ে আনতে চেষ্টা করছি এবং ওই জায়গায় আমরা একটা খুঁটা গেড়ে দিলাম যেন চিহ্ন এই জায়গাতেই লাশটা আছে। প্রায় 15-20 জন নিয়ে আমরা সারা রাত এটা উদ্ধারের কাজ চালাইছি। সকাল 6টা 50 মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। সকাল থেকে আমরা আমাদের যে আন্ডার ওয়াটার রেস্কিউয়ার আছে তাদের মাধ্যমে আমরা পুরো এলাকাটাকেই রেস্কিউ কাজ শুরু করি। এক পর্যায়ে আমাদের ডুবুরি তাকে উদ্ধার করে তুলে আনতে সক্ষম হয়। ড্যাবডার বামুল এলাকায় পরিবারের সাথে থাকত 13 বছরের কিশোরী আকাশী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ সচল করতে চর খনন করে নতুন চ্যানেল তৈরির চেষ্টা করছে বিআইডব্লিউটিএ। তবে এটা করতে সময় লাগবে অন্তত 1 মাস। খনন করতে হবে 6 থেকে 7 লাখ ঘনমিটার বালু। তবে চ্যানেলের মুখে পদ্মায় তীব্র স্রোত থাকায় ব্যাহত হচ্ছে এই কাজ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং পয়েন্ট। এখানে 2 পাড়ের চর ভেঙে ওজনের পলিয়াশায় নাব্য হারিয়েছে পদ্মা সেতুর নিচের এই নৌ ক্রসিং। পাশাপাশি নদীর এই অংশ হয়েছে সংকুচিত, সৃষ্টি হয়েছে ডুবোচর, ফলে বন্ধ করা হয় ফেরি চলাচল। এই সংকট কাটাতে পদ্মা সেতুর পশ্চিমে কবুতরখোলা ও হাজরা পয়েন্ট দিয়ে চর খনন করে নতুন চ্যানেল তৈরির চেষ্টা চলছে। এটা হলে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির দূরত্বও থাকবে আগের মতো 8.5 কিলোমিটার। বিকল্প এখানে যে সমস্যাটা আছে, এখানে কাজ চলতেছে, আর এদিকে একটা চ্যানেল তৈরি করা যায় কিনা এটা দেখতেছি। পদ্মা সেতুর অধিগ্রহণ করা জায়গা আছে, এটা হাজরা পয়েন্টে, এটা আমরা দেখতেছি। সংস্থার চেয়ারম্যান জানান, লৌহজং পয়েন্ট ভরাট হয়ে যাওয়ায় পাশের চায়না চ্যানেলটিও খনন করা হচ্ছে। এগুলো চালু হলে দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক হবে। পদ্মা ব্রিজের কাছে আড়াআড়িভাবে যে চ্যানেলটা, যেটা চায়না চ্যানেল নামে পরিচিত, নর্মালি চাইনিজরা ড্রেজিং করে এটা মেনটেন করার কথা। এখন ওই জায়গাটাকে আমরা চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি, ওই চরটা যেহেতু ভেঙে গেল, ওইটাকে আমরা 2 দিন সময় নিয়েছি, গতকালকে, আজকে এবং আগামীকালকে, যে চেষ্টা করছি যে ওখানে আমাদের 2-3টা ড্রেজার প্লেস করেছি। এখন ওখান দিয়ে আমরা আপাতত ইমিডিয়েটলি ফেরি যাতে চালু করা যায়। এদিকে খনন চলছে দিনরাত 24 ঘন্টা। ব্যবহার হচ্ছে 3টি 26 ইঞ্চি কাটার সাকশন সহ 14টি ড্রেজার। এছাড়া সেতু কর্তৃপক্ষ একটি ড্রেজার দিয়ে তাদের চ্যানেল খনন করছে। বিআইডব্লিউটিএ বলছে 2013-14 সালে পদ্মা সেতুর নির্মাণ শুরুর আগে প্রায় 14 লাখ ঘনমিটার বালু খনন করে সচল রাখা হতো এই নৌপথটি। তবে সেতুর পিলার স্থাপনের পর পলি ভরাটের হার বেড়েছে কয়েক গুণ। তাই গেল বছর অন্তত 34 লাখ ঘনমিটার বালু খনন করা হয়েছে, যা চলতি বছরের গেল 2 মাসে দাঁড়িয়েছে 7.5 লাখ ঘনমিটারে। আর এ কারণেই বারবার নাব্য সংকটে পড়ছে শিমুলিয়া কাঁঠালবাড়ির এ নৌপথটি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঁঠালবাড়ি, শরীয়তপুর। গাজীপুরের চন্দনা চৌরাস্তায় ব্যাংকে ঢুকে বোমা মারার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগে গ্রেপ্তার আবু বকরকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। সকালে তাকে জেলা আদালতে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, গতকাল দুপুরে চন্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের 2য় তলায় প্রাইম ব্যাংকের শাখায় যান গার্মেন্টস থেকে চাকরিচ্যুত শ্রমিক আবু বকর। এরপর গ্রাহক পরিচয় দিয়ে ব্যাংকের ব্যবস্থাপক ফরিদ আহমেদের রুমে ঢুকে বোমার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং তার ব্যাগে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করে। এই ঘটনায় রাতেই তার বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জ্বালানি মন্ত্রণালয়ে জমা পড়েছে। বেলা 3:30টায় এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার রাতে তিতাসের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেয়। সকালে কিছু সংশোধন শেষে প্রতিবেদন পাঠানো হয়েছে পেট্রোবাংলা ও মন্ত্রণালয়। প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 37 জনের মধ্যে মারা যান 31 জন। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, বাকি 5 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরদিন 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ঢাকায় বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 4 দিনের সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়েছে। সকাল 9:45টার দিকে বিজিবি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলামের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল যোগ দিয়েছেন। দলটিতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তারা। আর বিএসএফ এর পক্ষ থেকে সংস্থাটির মহাপরিচালক রাকেশ আস্তানার নেতৃত্বে 6 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল যোগ দিয়েছেন। এবারের সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি, মাদকদ্রব্য, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য পাচার বন্ধ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বৈঠক শেষে আগামী শনিবার সকালে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে এই সীমান্ত সম্মেলন। বিরোধীন সংবাদ দুপুরে আছেন আপনারা। সংবাদে আরো যা থাকছে। মহালয়ায় ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ। দেবী পক্ষ শুরু 22 অক্টোবর মহাষষ্ঠী। দুই দেশে 2 ধাপে কোয়ারেন্টিনের প্রস্তাব শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। 2-1 দিনে এই সিদ্ধান্ত বিসিবি। খবরে যাওয়ার আগে হাতে থাকা অন্য খবরগুলো জানিয়ে দিচ্ছে। টানা বৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের সব নদ নদীর পানি বেড়ে চলেছে। ধরলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কুড়িগ্রাম সদর, রাজারহাট, ফুলবাড়ি ও উলিপুর উপজেলার প্রায় 50টি চর এলাকা প্লাবিত হয়েছে। সেখানে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 40,000 মানুষ। ধরলা ও তিস্তার ভাঙনে বজরা, থেতরাই ও গুনাইগাছ এলাকায় বিলীন হচ্ছে বাড়িঘর ও আবাদি জমি। কুড়িগ্রাম সদর উপজেলার শারডোব বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানির নিচে রয়েছে কয়েকশো হেক্টর আমনের ক্ষেত। ডুবে গেছে গ্রামের রাস্তাঘাট। দখল, উচ্ছেদ, আবার দখলের চক্রে ঘুরপাক খাচ্ছে উত্তর ঢাকার বিভিন্ন সড়ক ও ফুটপাত। এই উচ্ছেদ দখলের খেলা বন্ধে স্থায়ী কোনো ব্যবস্থার দাবি নগরবাসীর। উত্তরের মেয়র বলছেন, জনবল সংকটে নেওয়া যাচ্ছে না স্থায়ী ব্যবস্থা, তবে চলমান থাকবে উচ্ছেদ অভিযান। গুলশান 2 নম্বরের একটি রোড, ফুটপাত দখল করে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। অথচ চলতি মাসের প্রথম সপ্তাহে এই সড়ক সহ আশেপাশের সড়কে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়ক ও ফুটপাতে থাকা নির্মাণ সামগ্রী বিক্রি করা হয় নিলামে, জরিমানা করা হয় সংশ্লিষ্টদের। মিরপুরের কালশি রোডে গিয়ে দেখা যায় গত 30 আগস্ট উচ্ছেদ অভিযানে দখলমুক্ত করা ফুটপাত আবারও হয়েছে দখল। ফুটপাত জুড়ে ভ্রাম্যমাণ দোকান, দোকানের বেঞ্চ ও বিভিন্ন সামগ্রী। দখল থেকে বাদ যায়নি সড়কও। নির্মাণাধীন কিছু ভবনের সামনে ফুটপাতে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী। অভিযানে টাইম দিয়ে গেছে আর কি, সিটি কর্পোরেশন টাইম দিয়ে গেছে, 1 সপ্তাহ টাইম দিয়ে গেছে। আমরা বলছি স্যার 1 সপ্তাহের ভিতরে সরাই ফেলাবো। দোকানে একটু জামিলে আছে জন্য আজকে বাইরে করছি, এটা তো বাইরে থাকে না, এটা ভিতরে থাকে। লোক আসবে সাথে সাথে তুলে ফেলবো রাত্রে, কারণ লেবার আসছে, লেবার বলছি যে আমরা কোনো রাখবো না, কারণ কাজ তো করতে হইব, সাথে সাথে আমরা তুলে ফেলাই রাত্রে। ফুটপাত সড়ক দখল হওয়ায় চলাচলে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। বারবার অভিযানের পরও ঘুরে ফিরে একই অবস্থা দেখে হতাশ এলাকাবাসী। তাদের মতে প্রশাসনের কঠোর নজরদারি না থাকলে স্থায়ীভাবে দখলমুক্ত করা যাবে না ফুটপাত, নিশ্চিত হবে না মানুষের নিরাপদ চলাচল। পথের পাশে একটা দোকান আছে, তারাই হচ্ছে এখানে কাজ করতেছে। এখন এখানে কাজ করে তারা যেমন একটা হচ্ছে খারাপ কাজ করতেছে, ঠিক একইভাবে এদের যারা বাধা দিচ্ছে না বা এদের যারা বলতেছে না বা কোনো নোটিশ দিচ্ছে না, তারাও সেম কাজটাই করতেছে। এই রাস্তাটার জন্য মনে করেন হাঁটা চলার জন্য অসুবিধা আমাদের। তারপর একবার দেখা গেছে রোডের নিচে যাইতে হয়, একবার উপরে আসতে হয়, খুব অসুবিধা আর কি। ঢাকা উত্তরের মেয়র বলছেন, রাস্তা ফুটপাত দখলমুক্ত রাখতে অব্যাহত থাকবে উচ্ছেদ অভিযান। কেউ পুনর্দখল করলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। এছাড়া রাস্তা দখল করে যারা নির্মাণ সামগ্রী রাখছেন তাদের সামগ্রী নিলামে বিক্রি সহ করা হবে তাৎক্ষণিক জরিমানা। যাদেরকে ফাইন করা হলো বা যাদেরকে হলো না, সবাই কিন্তু নগরকে কিন্তু সবাইকে কিন্তু ভালোবাসতে হবে, রেসপেক্ট করতে হবে। এই উচ্ছেদ আমরা করছি, আজকেও কিন্তু চলছে, কিন্তু উচ্ছেদটা চলছে। এবং যেই বাসায় আমরা গিয়েছি সেই বাসা কিন্তু অলরেডি একটা কিন্তু রাউন্ড কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করছি ওগুলোকে মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসা, কোন কোন বাসায় কোন কোন রাস্তার মধ্যে করছি। অবশ্যই যদি পাই, যদি আবার আমরা ফাইন করব।
ফুটপাত রাস্তা দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা ও পুলিশের নজরদারি এবং আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন বলে মনে করেন নগরবিদরা। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংগ্রাম ঐতিহ্যের মহান শিক্ষা দিবস আজ। 1962 সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকারের গণবিরোধী সংকোচনমূলক শিক্ষানীতির প্রতিবাদে এবং গণমুখী শিক্ষানীতি প্রবর্তনের দাবিতে ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনের রক্তাক্ত স্মৃতি জড়িত দিন। পাকিস্তানি শাসকদের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে 1962 সালের সেপ্টেম্বরে আন্দোলনে নামে ছাত্র জনতা। আন্দোলন দমাতে 17 সেপ্টেম্বর হাইকোর্ট মোড়ে ছাত্রদের মিছিলে গুলি চালায় পাকিস্তানি পুলিশ। এতে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ সহ কয়েকজন শহীদ হন। এরপর থেকেই দিনটিকে শিক্ষা দিবস হিসেবে পালন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠন। তবে এবার করোনার কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করবে বিভিন্ন ছাত্র এবং শিক্ষক সংগঠন। অনেকেই আয়োজন করেছে ভার্চুয়াল আলোচনা সভারও। মহালয়ার ভোরে চণ্ডীপাঠ সহ ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এদিন দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের দিকে শুরু হয় যাত্রা। এর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার একই মাসে দুটি অমাবস্যা থাকায় 35 দিন পর 22 অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। সুরের মূর্ছনা, চণ্ডীপাঠ ও নাচের ছন্দে মহালয়ার ভোরে মর্তে আহ্বান জানানো হয় দেবী দুর্গাকে। শুরু হয় দুর্গাপূজার ক্ষণগণনা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোর 6টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। অতিথি ছিলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। এ সময় দেবী দুর্গাকে আহ্বান জানানোর পাশাপাশি মহিষাসুর মর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হয়। আজকে শুভ মহালয়ের যে শুভ উদ্বোধন হলো, এর মধ্য দিয়ে মায়ের আশার যে আগমনী বার্তা আমরা পেয়ে গেছি। করোনার যে একটা অভিশাপ, এটা থেকে যেন মা আমাদেরকে মুক্ত করে দেয়। রমনা কালী মন্দির ও গুলশান পূজা কমিটিও ভোরে বিশেষ আয়োজন করে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মহালয়ার আনুষ্ঠানিকতা পালন করে হিন্দু ধর্মাবলম্বীরা। মহালয়া হলো পুনর্বাস, পুণ্য আগমনের বার্তা, যে মা আসছেন। এবং সংক্ষেপে এটাই বলবো যে এই করোনার মধ্যে থেকে মা যেন আমাদের নিষ্কৃতি দেন। মা দুর্গা, দুর্গতি নাশিনী এই মর্তধামে উপস্থিত হয়েছেন। 1 মাস 10 দিন উনি আমাদের মাঝে থাকবেন। সকাল 9টায় বেলতলায় ঘটস্থাপন, চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তলোক আমন্ত্রণ জানানো হয় দুর্গতি নাশিনী দশভুজাকে। ধূপধুনা সহ ষোড়শ উপাচারে হয় বিশেষ পূজা। মঙ্গল প্রদীপ জেলে আরতি করেন পুরোহিত। প্রার্থনা হয় বিশ্ব শান্তির জন্য। শুভ পুণ্যতিথি মহালয়া, মহতের আলয়, যে অমাবস্যায় হৃদয়ে স্পন্দন অনুভব করা যায় মাতৃ আরাধনায়। সনাতন বিশ্বাস মতে মহালয়ায় পিতৃপক্ষে আত্মারা স্বর্গ থেকে মর্তলোকে আসেন। এদিন আত্মীয় পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনায় তর্পণ শ্রাদ্ধ করেন অনেকে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 বছর পর আবারও সমুদ্রগামী জাহাজে জ্বালানি তেল বিক্রি করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এজন্য আমদানি করা হয়েছে কম সালফারযুক্ত ফার্নেস অয়েল। এবার চোরাকারবারিদের কার্যক্রম বন্ধ হবে বলে দাবি বিপিসি চেয়ারম্যানের। মেরিন ফুয়েলে সালফারের পরিমাণ 0.5 ভাগের বেশি থাকলে বিশ্বের বিভিন্ন বন্দরে জরিমানা করা ছাড়াও জব্দ হচ্ছে জাহাজ। পরিবেশ রক্ষার্থে গত জানুয়ারি থেকে আইএমওর নির্দেশনা মেনে চালু হয়েছে এই আইন। কিন্তু বিপিসি সময়মতো কম সালফারের মেরিন ফুয়েল সরবরাহ করতে পারেনি। ফলে বিপাকে পড়ে এদেশে আসা যাওয়া দেশি বিদেশি জাহাজগুলো। নো বাংকারিং পোর্ট হিসেবে তালিকাভুক্তির হুমকিতে পড়ে দেশের সমুদ্র বন্দরগুলো। তবে দেরিতে হলেও এখন থেকে মেরিন ফুয়েল বিক্রি করছে বিপিসি। সোমবার চট্টগ্রামের মেঘনা অয়েলের ডলফিন জেটিতে খালাস হয় আমদানি করা 15,000 টন তেলের প্রথম চালান। বছরে প্রায় 6 থেকে 7 লক্ষ আমাদের এই মেরিন ফুয়েলের আমরা বিক্রি করতে পারবো। এর মাধ্যমে আমাদের দেশে যে অচলাবস্থাটা সৃষ্টি হচ্ছিল, যে বিদেশি জাহাজ আমাদের দেশে আসার বিষয়টি অনিশ্চিত হয়ে যাচ্ছিল, কারণ এখানে আমাদের মেরিন ফুয়েল ছিল না, সেই বিষয়টি আমরা নিশ্চিত হবে।
দেশেই মেরিন ফুয়েল সরবরাহ নিশ্চিতে বিপিসির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাহাজ পরিচালনায় যুক্ত ব্যক্তিরা। মালিকের খরচ কম হবে, বেশি কার্গো বহন করতে পারবে, মালামাল বহন করতে পারবে, তো কাজেই সেই খরচটুকুর এটা কমে আসবে, যেটা আমদানিকারকের মালামালের ভাড়ার উপর প্রভাব পড়তেই পারে। প্রতিযোগিতামূলক বাজারে মেরিন ফুয়েলের দাম সমন্বয়ের তাগিদ ব্যবসায়ীদের, না হলে দুবাই সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ পেরে উঠবে না। অবশ্যই বাংকারের রেট একদম সিঙ্গাপুর থেকে $10-20 বেশি বা সমমান। 2006, 7, 8, 9-এর দিকে বিপিসি রেট ছিল সিঙ্গাপুরের চেয়েও কম, ওই সময় প্রচুর বাংকার হয়েছে। পরে 2010-11 থেকেই রেট সিঙ্গাপুরের থেকে ডবল বা $100-200 পর্যন্ত বেশি রাখছিল, এই জন্য সিঙ্গাপুর এখানে কোনো বাংকার হয় নাই। এদিকে প্রথম চালানে আসা মেরিন অয়েলের দাম প্রতি লিটার 30 টাকা নির্ধারণ করেছে বিপিসি। প্রতি চালান আসার পর নতুন দাম নির্ধারণ করে দেয়া হবে। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ। বুধবার একদিনে দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে প্রায় 98,000 নতুন রোগী। এ নিয়ে আক্রান্ত ছাড়ালো 51 লাখ। একদিনে 1,139 জন নিয়ে ভারতে প্রাণহানি 83,000। সেই সঙ্গে সংক্রমণ হার ফের 8.5% ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের দিক থেকে শীর্ষে মহারাষ্ট্র, এরপরে অবস্থান অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে। দিল্লি, বিহার ও পশ্চিমবঙ্গেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। টানা 10 দিনে রাজধানী দিল্লিতে সংক্রমণের হার বেড়েছে 45%। আক্রান্ত ও প্রাণহানির মধ্যেই আশা যোগাচ্ছে আলো কোভিড রোগীদের সুস্থতার হার। এ পর্যন্ত দেশে মোট 40,09,976 জন করোনা থেকে মুক্ত হয়েছেন। স্বেচ্ছাসেবীর অসুস্থতার জন্য অক্সফোর্ডের টিকা দায়ী নয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এক নথিতে দাবি করা হয়, স্বেচ্ছাসেবীর মেরুদণ্ডে যে সমস্যা দেখা দিয়েছিল তা টিকার কারণেই হয়েছে এমন প্রমাণ মেলেনি। তবে অপ্রত্যাশিত এই অসুস্থতা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। চূড়ান্ত ধাপের পরীক্ষা চলার সময় হঠাৎ করেই একজন টিকা গ্রহীতা গুরুতর অসুস্থ হয়ে পড়লে 6 সেপ্টেম্বর করোনার টিকার পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। যুক্তরাজ্য, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকায় ফের চালু হলেও পরীক্ষা বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্রে। বর্তমানে সারা বিশ্বে করোনার যে 9টি টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে, এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের এই টিকা অন্যতম। যুক্তরাষ্ট্রের উপকূলে হারিকেন স্যালির আঘাতে এ পর্যন্ত একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকশো মানুষকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিদ্যুৎহীন উপকূলে 5.5 লাখ মানুষ। স্থানীয় সময় বুধবার সকালে ক্যাটাগরি 2 মাত্রায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড়টি। অ্যালাবামায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। নিরাপদে সরানো হয়েছে কয়েক হাজার মানুষকে। ঘন্টায় 165 কিলোমিটার বেগে অ্যালাবামা ও ফ্লোরিডার কাছ দিয়ে স্থলভাগ অতিক্রম করে স্যালি। ভারী বৃষ্টির কারণে ফ্লোরিডা থেকে মিসিসিপি পর্যন্ত ভয়াবহ বন্যার আশঙ্কা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। উদ্ধার কাজ চালাতে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের 175 সদস্য। এক মাসের কম সময়ে যুক্তরাষ্ট্রে এটি দ্বিতীয় ঘূর্ণিঝড়। গত 29 আগস্ট লুইজিয়ানায় তাণ্ডব চালায় হারিকেন লরা। কোয়ারেন্টিন ইস্যুতে বিসিবিকে নতুন প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। 2 দেশে 2 ধাপে 14 দিন পূরণের কথা বলেছে এসএলসি। অর্থাৎ দেশে 7 দিনের কোয়ারেন্টিন শেষে লঙ্কায় গিয়েও 1 সপ্তাহ হোটেলবন্দি থাকতে হবে টাইগারদের। যদিও এই প্রস্তাবে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা বিসিবি কারো সম্মতি এখনো মেলেনি। 1-2 দিনের মধ্যে দিক নির্দেশনা পাওয়ার আশা করছেন কর্মকর্তারা। কঠিন শর্তে ঝুলে আছে শ্রীলঙ্কা সফরের ভাগ্য। 14 দিনের কোয়ারেন্টিন ইস্যু সহ নানা বিধিনিষেধ লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এত সব মেনে দল পাঠাতে রাজি নয় বিসিবি। বল ঠেলে দিয়েছে লঙ্কা বোর্ডের কোর্টে। এসএলসিও করা কথায় নড়ে বসেছে। সমাধান খুঁজে নিতে আলোচনা সেরেছে কোভিড টাস্ক ফোর্সের সাথে। এরপর শর্ত শিথিলে আবেদন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। সেখান থেকে ইতিবাচক সাড়ার অপেক্ষা। এর আগে কোয়ারেন্টিন ইস্যুতে নতুন প্রস্তাব শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। 2 দেশে 2 ধাপে 14 দিন পূরণের কথা বলছে এসএলসি। যদিও এই প্রস্তাবে শ্রীলঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা বিসিবি কারো সম্মতি মেলেনি এখনও। দেশে 7 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে আন্তর্জাতিক ভ্রমণে বায়োসিকিউর বাবল বজায় রাখা কঠিন। এ কারণে লঙ্কান বোর্ডের নতুন প্রস্তাব কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন আসতে পারে।
এসএলসির ভাইস প্রেসিডেন্ট রবিন বিক্রমারাত্নে সিরিজ নিয়ে আশাবাদী। কোভিড টাস্ক ফোর্সের সাথে ইতিবাচক বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আলোচনার প্রেক্ষিতে এই সিরিজ আয়োজনে সম্মত হয়েছেন কর্মকর্তারা। কোয়ারেন্টিনের সময় অনুশীলনের সুযোগ মিলবে কি তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সাউথহ্যাম্পটন, ম্যানচেস্টারের মতো শ্রীলঙ্কার কোথাও বড় স্টেডিয়ামের সাথে নেই হোটেল বা সিকিউর বাবলে থেকে, তাই অনুশীলনের সুযোগ করে দেয়া কঠিন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সহকর্মী সাইফুল মজুমদার এই খবরের আরো বিস্তারিত নিয়ে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন। সাইফুল, আপনি কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, একটু জানতে চাইবো যে এই বিষয়টা নিয়ে কয়েকদিন ধরেই এক ধরনের সমস্যা তৈরি হয়ে আছে, ঘুরপাক খাচ্ছে বিষয়টি। বাংলাদেশের পক্ষ থেকে বিসিবি যদি রাজি হয়ে যায় সেক্ষেত্রে কি আর কোনো প্রতিবন্ধকতা তো থাকবে না, কিন্তু শ্রীলঙ্কার জায়গাটা কতটা অনিশ্চিত এখনো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকটা? না, বিসিবি রাজি হয়ে যাবে, কারণ বিসিবি গত 2 দিন আগে যেই কোয়ারেন্টিন ইস্যুতে আসলে যে জটিলতা তৈরি হয়েছে সেখানে এখন পর্যন্ত বিসিবি তাদের আগের অবস্থানে আছে। বিষয়টা হচ্ছে বিসিবি লঙ্কান যে ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের কোর্টেই বল ঠেলে দিয়েছে, কারণ কারণ বাংলাদেশ সফরে যাবে লঙ্কা, সেখানে 14 দিনের কোয়ারেন্টাইন নিয়ে যে বিষয় আটকে আছে। যদি আমরা বলি যে কিছু মিডিয়াতে এসেছে, লঙ্কান কিছু মিডিয়া, যে লঙ্কান ক্রিকেট বোর্ড এখন হচ্ছে বাংলাদেশকে বলছে যে 7 দিন কোয়ারেন্টাইনে বাংলাদেশে থেকে তারপর লঙ্কায় গিয়ে 7 দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে, অর্থাৎ 14 দিনের কোয়ারেন্টাইনকে 2 ভাগে ভাগ করে এখন তারা করতে যাচ্ছে। এই বিষয়ে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে, গতকাল তারা কোভিড টাস্ক ফোর্সের সাথে কথা বলেছে। কিন্তু বিষয়টা এখন সব কিছুই নির্ভর করছে হচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড তারা কী সিদ্ধান্ত নেয়। বিসিবি কিন্তু তাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি বলেই দিয়েছে যে এই ধরনের যে কঠিন যে শর্ত, লঙ্কা সফরে যে কোয়ারেন্টাইনের যে শর্ত, সেগুলো মেনে বিসিবি অবশ্যই সফর করবে না। এখন আজকে কিছুক্ষণ আগে বিসিবির যে কর্মকর্তারা, মিডিয়া উইংয়ের যে চেয়ারম্যান জালাল ইউনুস, তার সাথে আমরা কথা বলেছি, তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে আসলে বিসিবি লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে সিদ্ধান্তের অপেক্ষায়, কারণ তারাই সিদ্ধান্ত নিয়ে জানাবে তারা কীভাবে এগোতে চায়, কারণ দুই দেশের বোর্ডই চাচ্ছে যে সিরিজটা হোক, কারণ অনেকদিন ধরে, লম্বা সময় ধরে 2 দেশের ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছে, এবং এবছর যদি আসলে এই সিরিজটা না হয় সেখানে লঙ্কান বোর্ড বা প্রথমে তো শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তারা 14 দিন পুরো কড়াকড়ি করেছিল যে 14 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে, পরে 7 দিন ছাড় দিল, 7 দিন দেশে করবে। এটি নিশ্চয়ই বাংলাদেশের কি কড়াকড়ি বা বাংলাদেশের অবস্থানের কারণে এই পরিবর্তন হলো একটি বিষয়। আরেকটি এই যে 2 বোর্ডের টানা হ্যাচড়া একটা অবস্থা, এখানে আইসিসির কিছু করার নেই? না, এটা হচ্ছে যখন বাইলেটারাল সিরিজ হয় সেখানে আইসিসির আসলে ইন্টারফেয়ার ওইভাবে থাকে না, অবশ্যই আইসিসির একটা অনুমোদন নিয়ে হয়, কিন্তু এখানে 2 বোর্ড হচ্ছে তারা পুরো সফর সূচি নিয়ে যেভাবে করতে চায় সেখানে তারা 2 বোর্ডই এখানে তার সিদ্ধান্ত নেবে, সেখানে আইসিসির কোনো এখানে আসলে হস্তক্ষেপ করার সুযোগ নেই। কিন্তু আপনি যেটি বললেন যে বিসিবি যে অনর অবস্থান, সে অবস্থানের কারণেই কিনা 7 দিন 14 দিনের অবস্থান থেকে সরে এসেছে, কিন্তু এটি এখনও আনুষ্ঠানিকভাবে কিন্তু বিসিবিকে যেই জানানোর কথা সেটি বিসিবি এখনও পেয়েছে ওইভাবে আসলে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি জালাল ইউনুস। কিন্তু গুঞ্জন আছে, বা আমরা যতটুকু জানতে পেরেছি সূত্রের মাধ্যমে, যে বিসিবি মেইলটা পেয়েছে এবং বিসিবিও মেইলটা আসলে পড়ে তারাও তাদের কিছু বিষয় থাকবে, তারা চিন্তাভাবনা করবে। কিন্তু বিসিবির যেই কর্মকর্তা পরিচালক সেটি জালাল ইউনুস বলেছেন, কারণ বলটা হচ্ছে পুরোটাই লঙ্কান ক্রিকেট বোর্ডের থেকে। সুতরাং জানতে চাইবো 2 দেশের বোর্ডের অবস্থান তো আমরা জানলাম, যারা খেলতে যাবেন তারা কি বলেন, কথা বলা গেছে তাদের সাথে? না, আসলে আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে কোনো আমরা কথা বলিনি, কিন্তু আমাদের সঙ্গে আসলে ওভার ফোনে বা যখন অনুশীলন হয় তখন তাদের সাথে কথা আমরা বলার সুযোগ পাই। তখন তারা বলছেন যে আসলে এটি নিয়ে তারা চিন্তিত নয়, তারা চাচ্ছেন ক্রিকেটে ফিরতে, তারা অনেকদিন ধরে ক্রিকেটের বাইরে আছেন। সুতরাং তারা যেভাবেই হোক বা বিসিবি যেভাবে যে সিদ্ধান্ত নেবে তারা সেই সিদ্ধান্তে আস্থা রাখবেন এবং তারা ক্রিকেটে ফিরতেই মরিয়া। এবং আসলে যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা খুব বাজেভাবে হয়েছে, সুতরাং বাংলাদেশের ক্রিকেটাররা চাইছেন যে তারা যেন টেস্ট চ্যাম্পিয়নশিপে কামব্যাক করতে। মুমিনুল অধিনায়কও বলেছিলেন, যে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে তিনি সাক্ষাৎকারে বলেছেন যে তারা আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা যে বাজেভাবে হয়েছে সেটি তারা কাটিয়ে আসলে টেস্ট জয়ও ফিরতে চান, কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা তারা শুরুর ব্যর্থতা কাটিয়ে তারা আসলে একটা মূল ট্র্যাকে ফিরতে চান। শ্রীলঙ্কা সফর নিয়ে 2 দেশের বোর্ডের যে টানাপোড়েন অবস্থা তার বিস্তারিত জানছিলাম বার্তাকক্ষ থেকে। অ্যালেক্স ক্যারি ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে সিরিজ নির্ধারণী 3য় ওডিআই 3 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ইংলিশদের দেয়া 303 রানের টার্গেট 2 বল আগে টপকে যায় অজি। ম্যানচেস্টারের টস জিতে ব্যাটিংয়ে জনি বেয়ারস্টোর সেঞ্চুরি আর স্যাম বিলিংস ও ক্রিস ওকসের 50-তে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি তুলেছেন বেয়ারস্টো, থামেন 112 রান করে। এরপর বিলিংস ও ওকসের দৃঢ়তায় 300 পার করে 3 লায়ন্স। মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা নিয়েছেন 3টি করে উইকেট। জবাবে ওয়ার্নার ফিঞ্চদের ব্যর্থতায় সিরিজ হারের শঙ্কায় অস্ট্রেলিয়া। চাপ বাড়িয়ে গেছেন মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ। পরে অ্যালেক্স ক্যারি ও গ্লিন ম্যাক্সওয়েলের সেঞ্চুরি অজিদের জয়ের কাজটা সহজ করে।
2 ম্যাচ নিষিদ্ধ হয়েছে নেইমার। পিএসজি মার্সেই ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সঙ্গে বাদানুবাদে ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে এই শাস্তি দেয় ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ। ম্যাচের পর গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণের অভিযোগ এনেছিলেন নেইমার। সেই অভিযোগ আমলে নিয়েই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে লিগ দে ফুটবল প্রফেশনাল LFP। মার্সেইয়ের বিপক্ষে 1-0 গোলে হারের ম্যাচে আলভারো গঞ্জালেজের সঙ্গে হাতাহাতিতে জড়ান নেইমার। মার্সেই ডিফেন্ডারকে মাথার পেছনে চড় মারেন পিএসজি ফরওয়ার্ড। ওই ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি। এবার পেলেন 2 ম্যাচের নিষেধাজ্ঞায় মেসি বিপক্ষে ছিলেন না নেইমার। রোববার নিসের বিপক্ষেও খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই সুপারস্টার। লিগ ওয়ানে টানা 2 ম্যাচ ব্যর্থতার পর জয় ফিরল পিএসজি। শেষ মুহূর্তের গোলে মেসকে 1-0 গোলে হারালো লা পারিজিয়ানরা। 2 ম্যাচের হারে ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে নামা পিএসজি এ ম্যাচেও ছিল না চেনা রূপে। বল দখলে আধিপত্য থাকলেও গোলের সুযোগ তৈরিতে ব্যর্থ থমাস টুখেলের দল। 12 মিনিটে ডিমারিয়ার ক্রসে ইকার্দির লক্ষ্যভ্রষ্ট হেড। প্রথমার্ধের হতাশা অব্যাহত থাকে দ্বিতীয়ার্ধ। 77 মিনিটে আবারও পিএসজির ফিনিশিং দুর্বলতা স্পষ্ট হয়েছে। পরে ইনজুরি টাইমে ত্রাতা হয়ে আসেন হুলিয়ান ড্রাক্সলার। জার্মান মিডফিল্ডারের গোলে মৌসুমে প্রথম জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা। করোনা মোকাবিলায় ধুঁকছে ব্রাজিল। সংক্রমণের হ্রাস টানা যাচ্ছে না, তবে 6 মাস পরও করোনামুক্ত থাকার দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটির ক্ষুদ্র নৃগোষ্ঠী তিম্বি। আমাজনের পারা প্রদেশের এই গোষ্ঠীর একজনও আক্রান্ত হয়নি এই ভাইরাসে। কঠোর বিধিনিষেধ মানা এবং গোষ্ঠীর সবার প্রচেষ্টাতেই এই সাফল্য, বলছেন তিম্বি প্রধান। পুরো ব্রাজিল যখন করোনার থাবায় নাস্তানাবুদ, তখন আমাজনের তিম্বি নৃগোষ্ঠী মেতেছে করোনামুক্ত থাকার 6 মাস পূর্তির উৎসবে। আমাজন অঞ্চলের পারা প্রদেশের 3টি গ্রামে বাস তিম্বিদের। জনসংখ্যা কয়েকশো। করোনা সংক্রমণের শুরুতেই গ্রামবাসীকে বিচ্ছিন্ন করা হয় অন্যান্য গোষ্ঠী থেকে। বাধ্য না হলে শহরে যাতায়াত ও বাইরের কারো গ্রামে প্রবেশে দেয়া হয় নিষেধাজ্ঞা। এমন কড়াকড়ির কারণেই তিম্বিরা এখনও করোনামুক্ত, বিশ্বাস গোষ্ঠী প্রধানের। ফেব্রুয়ারিতে ব্রাজিলের সংক্রমণ শুরু হলে আমরা সতর্ক হই। গ্রামে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। ব্যবসায়িক কাজেও আমাদের কেউ শহরে যায়নি। এমনকি শহরের সরকারি স্বাস্থ্যসেবা কর্মীদেরও গ্রামে আসার অনুমতি দেওয়া হয়নি। প্রত্যেক তিম্বিকে এই 6 মাস রাখা হয় কঠোর নজরদারিতে। এর দায়িত্বে ছিল পুরুষরা, আর গ্রামের নারীরা ভাইরাসটি সম্পর্কে সচেতন করতে গেছেন বাড়ি বাড়ি। গ্রামের বাইরে যাওয়া যাবে না। শুরুতে এটা মানতে খুব বেগ পেতে হয়েছে, বিশেষ করে কম বয়সীরা মানতে চাইতো না। তবে আমাদের সীমানা 24 ঘন্টা নজরদারিতে থাকায় কেউ বের হওয়ার সুযোগ পায়নি। আর করোনা থেকে বাঁচতে পরিষ্কার থাকার বিষয়ে সবাইকে সচেতন করেছে নারীরা। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত ছাড়িয়েছে 44 লাখ। এর মধ্যে বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ রয়েছে 32,000, মারা গেছে 800-র বেশি। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেকেই থাকছেন সরকারি হিসাবের বাইরে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।